আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের 17তম পর্ব। লেখনীতে সালমা চৌধুরী। আবির গভীর রাতে মেঘের দরজায় ডাকছে। দরজা খোলাই ছিল, তারপর উনি ঢুকছেন না। কণ্ঠ উঁচু করে বললেন, আসবো? মেঘ একটু গলা একগাল হেসে তৎক্ষণাৎ উত্তর দিল, আমার রুমে আসতে আপনার অনুমতির প্রয়োজন নেই। আবির মেঘের মাথার কাছে বিছানায় বসে কোমল কণ্ঠে বলল, তুই এত কিউট কেন মেঘ? আবির ভাইয়ের আজগুবি কথা শুনে বিস্ময়কর চোখে তাকালো। বারান্দায় জ্বালানো লাল রঙের লাইটের আলোতে আবিরের মুখমণ্ডল টকটকে লাল বর্ণের হয়ে আছে। আবির কেমন করে চেয়ে আছে মেঘের দিকে। আবির ঠোঁট কামড়ে বলল, তোর এই ডাগর ডাগর চোখের চাহনি আমায় বারবার আহত করে। অভিমানী সেই কণ্ঠস্বর আমাকে বারবার তোর প্রেমে পড়তে বাধ্য করে। তোর অকৃত্রিম হাসি আমার সারা দিনের ক্লান্তি নির্ভর করে। মেঘ হা করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। মুখ ফুসকে বলে উঠল, আপনি আমায় ভালোবাসেন আবির ভাই? আমি সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো। কিছু না বলেই চলে যাচ্ছে। মেঘ পিছন থেকে ডাকছে, আবির ভাই। আবির পিছন ফিরেও তাকাচ্ছে না। পুনরায় আবির ভাই চিৎকার করে উঠে বসলো বিছানায়। তারপর তাকিয়ে দেখে কোথাও আবির ভাই নেই। বারান্দা লাইটের আলো স্পষ্ট দেখা গেল, রুমের দরজা বন্ধ। মেঘ বিষময় সমেত তাকিয়ে রইল দরজার পানে। ফ্যানের বাতাসে চুলগুলো উড়ে চোখে মুখে ঝাপটে পড়ছে। কয়েক মুহূর্ত লাগলো মেঘের বুঝতে যে এটা স্বপ্ন ছিল। মেঘ দীর্ঘশ্বাস ফেলল। দূর দূরান্ত থেকে আজানের শব্দ ভেসে আসছে। মেঘ মোবাইলটা হাতে নিয়ে টাইম দেখলো। ফজরের রক্ত হয়ে গেছে। মেঘ ফোন থেকে আবির ভাই নামে সেভ করা ফাইলটা বের করে আবির ভাইয়ের ছবিগুলো দেখতে লাগলো। কিন্তু মেঘের মস্তিষ্ক জুড়ে মাত্র দেখা স্বপ্নটাই ঘুরছে। মেঘ বিড়বিড় করে বলল, স্বপ্নেও ভালোবাসি বললেন না? হিটলার তো হিটলারই। নামাজ পড়তে বসলো মেঘ। ভোরবেলা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। পড়ার থেকেই মাথায় দুষ্টুমি বেশি ঘুরছে। তারপরও জোর করে 1-2 ঘন্টা পরে খাবার টেবিলে আসলো প্রতিদিনের মতো। আবির একেবারে পরিপাটি হয়ে নামছে সিঁড়ি দিয়ে। তা দেখে মেঘ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মুচকি হাসলো। মনে পড়ে গেল ভোরবেলার স্বপ্নের কথা। ফিটফাট আবির ভাইকে দেখে নিল আপাদমস্তক। একটা কালো শার্ট, হাতে কনুই পর্যন্ত ওঠানো, হাতে একটা ব্লেজার প্যান্ট একই রঙের, চোখে কালো সানগ্লাস। ঘড়ি পড়তে পড়তে নিচে নামছে। দ্রুত প্রায় এগিয়ে আসছেন ডাইনিং এর দিকে। মেঘ তখনও অভিভূতের ন্যায় চেয়ে আছে আবির ভাইয়ের পানে আর গুনগুন করে গাইছে, কালো সানগ্লাসটাই কেন এত সুখ, হেই যুবক। দৃষ্টিতে যেন সে রাসপুতিন, খুন হয়ে যাই আমি প্রতিদিন। নামধাম জানি না তার কিছু, তবুও নিলাম আমি তার পিছু। আবির কাছাকাছি এসে সানগ্লাস খুলে কপাল গুটালো কিন্তু মেঘের হুঁশ নেই। আবির গলা খাকার দিয়ে বলল, কি হয়েছে তোর? মেঘ একটু নেড়ে চড়ে উঠলো। গান থামিয়ে কণ্ঠ খাতে নামিয়ে জবাব দিল, ব্লেজার পরলে কেমন লাগবে সেটাই ভাবছি। আবির পুনরায় সানগ্লাস চোখে দিয়ে কনুই পর্যন্ত তোলা হাত নামিয়ে সঙ্গে সঙ্গে ব্লেজার পরে নিল। মেঘ উচ্চস্বরে বলে উঠলো, মাশাআল্লাহ, কার নজর না লেগে যায়। আকস্মিক মেঘের চেয়ার থেকে উঠে আবির ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ায়। আবির ভুরু কুঁচকে বলল, মেঘ। সহসা আবির ভাইয়ের ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলটা ধরে কামড়ে দেয়। আবির নির্বাক চোখে তাকিয়ে অষ্টাদশীর কাণ্ড। 1 সেকেন্ডের মধ্যে মেঘ দূরে সরে গিয়ে চেয়ারে বসে পড়ে। নিজের কর্মকাণ্ডের প্রতি এখন নিজেরই রাগ হচ্ছে। আবির ভাই কি রিয়াক্ট করবেন আল্লাহ জানেন। মনে মনে ভীত হচ্ছে অষ্টাদশী। আবির স্বাভাবিক হেঁটে মেঘের বিপরীতে বসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, সুন্দর লাগলেই বুঝি ছেলেদের আঙ্গুলে কামড় দেশ তুই? মেঘ চমকে উঠে তাকায় আবির ভাইয়ের দিকে। সঙ্গে সঙ্গে মাথা নাড়ে ডানে বামে। অভিমানী কণ্ঠস্বরে বলে ওঠে, মিম ছাড়া কারো আঙ্গুলেই কামড় দেই না। আবার কিছু বলার আগে হালিমা খান খাবার নিয়ে হাজির হলেন। একগাল হেসে বললেন, কি ব্যাপার, 2 ভাই বোন আজ গল্প করছে নাকি? আবিরকে দেখে পুনরায় বললেন, মাশাআল্লাহ, তোকে খুব ভালো লাগছে। ততক্ষণে আস্তে আস্তে সবাই খাবার টেবিলে আসতে শুরু করেছে।
ইকবাল খান এসে আবিরকে দেখেই বলে উঠলেন, মাশাআল্লাহ আবির, তোকে তো অনেক সুন্দর লাগছে। এতদিনে তোকে সিইও মনে হচ্ছে। তোর লুকেই আজকে মিটিং জমে যাবে। আলী আহমদ খান ও ছোট করে বললেন, মাশাআল্লাহ। মোজাম্মেল খান চেয়ারে বসতে বসতে বললেন, ভাইজান, আবিরকে বলা দরকার না কথাটা? আলী আহমদ খান এক সেকেন্ড থেমে বলে উঠলেন, ও হ্যাঁ, আমার তো মনেই ছিল না। আবির নিরেট কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে? আলী আহমদ খান সহসা বললেন, তোকে একটু রাজশাহী যেতে হবে 4-5 দিনের জন্য। আবির 2 আঙ্গুল দিয়ে কপাল আলতো করে ছুঁয়ে সাথে সাথে এক পলক মেঘকে দেখে নিল। মেঘ মনোযোগ দিয়ে খাবার খাচ্ছিল, তবে এই কথাটি শুনেই মুখে খাবার নিয়েই চোখ গোল গোল করে তাকিয়ে আছে আবিরের পানে, আর মনে মনে বলছে, প্লিজ আবির ভাই, আপনি যাবেন না প্লিজ। আবির বাবার দিকে এক নজর তাকালো, তারপর নিচু করে বলল, আমি এখন কোথাও যেতে পারবো না। মোজাম্মেল খান আকস্মিক বললেন, কেন? আবির মনে মনে বলল, আমি দূরে গেলে কারো খাওয়া বন্ধ হয়ে যায়, রাতে ঘুম হারাম হয়ে যায়। সহসা গলা কাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে আবির বলে উঠল, আমার অফিসে কাজ আছে, 1 সপ্তাহ পর অফিস শুরু হবে। এই অবস্থায় সবকিছু ফেলে আমি কোথাও যেতে পারবো না। মোজাম্মেল খান এবার আলী আহমদ খানের দিকে চেয়ে বললেন, তাহলে কি আমি যাবো ভাইজান? আলী আহমদ খান কিছু বলার আগে আবির পুনরায় বলে উঠল, কাউকে যেতে হবে না, আমার পরিচিত লোক আছে, আমি এখান থেকেই কাজ করতে পারবো। তারপরেও যদি সমস্যা হয় তখন আমি জানাবো, তবে আগামী 2-3 মাস আমি কোথাও যাব না, এটা বলে রাখলাম। চট্টগ্রামের কাজ মোটামুটি শেষ করে এসেছি, সিলেটের কাজও কাকামণি শেষ করে আসছে, রাজশাহীটা আমি দেখছি, তোমাদের কারো যেতে হবে না। মেঘ নিঃশব্দে হাসে। সবাই চুপচাপ খাবার খাচ্ছে। আবির খাবার শেষ করে উঠে যাবে, তখন ইকবাল খান ডেকে উঠলেন, আবির, বাহিরে বৃষ্টি, বাইক নিয়ে বের হইস না, আমি খাবার শেষ করে তোকে নিয়ে যাব, একটু বস। আবিরও ছেলের মতো সোফায় বসে রইল। তারপর ইকবাল খানের সঙ্গে গাড়িতে করে অফিসের উদ্দেশ্যে চলে গেলেন। সারাদিন ওই বৃষ্টি হয়েছে আজ। মেঘ কোচিং টিউশন কিছুই করেনি, রুমে বসে সারা বেলা পড়াশোনা করেছে। বিকালে বৃষ্টি কমে এক চিলতে রোদ বেরিয়েছে আকাশে। মেঘ আর পড়তে ইচ্ছে করছে না, তাই বই রেখে মোবাইল নিয়ে পুরো বাড়িতে চক্কর দিল, কিন্তু সবাই ঘুমাচ্ছে, তাই আড্ডা দেওয়ার মতো কাউকে পেল না। হঠাৎ মনে হলো অনেকদিন ছাদে যাওয়া হয় না, তাই সে রাতের বেলা আবির ভাইয়ের গান শুনে ছাদে গিয়েছিল, তাও আবার ছাদের দরজা পর্যন্ত। তারপর থেকে আর ছাদের দিকে পা বাড়ায়নি মেঘ স্কুল কলেজ পড়ার সময় প্রতিদিন বিকালে ছাদে যেত, ফুল গাছ লাগাতো, তাদের যত্ন নেওয়া ছিল তার নেশা। তবে এইচএসসি এর আগে টেস্ট পরীক্ষা থেকেই মেঘ ছাদের যাওয়া ভুলে গেছে। টিউশন কোচিং শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যেত, আর সন্ধ্যার পর ছাদে যাওয়ার মতো এত সাহসী অষ্টাদশীর নয়। সেই থেকে গাছের যত্ন ছেড়ে দিয়েছে, গাছেরাও অযত্ন অবহেলায় মরে গেছে। তখন থেকে মেঘ আর ছাদে যায় না। মেঘ গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে উঠলো ছাদে। ছাদের গেট খুলতে চোখ ছানা বড়া হলো অষ্টাদশীর। ছাদের যতটুকু অংশ চোখে পড়ছে পুরোটাই গাছে ভর্তি। মেঘ পা বাড়ালো ছাদের দিকে। সম্পূর্ণ ছাদ পরিষ্কার করে তাতে 3 সারি গাছের টব রাখা। এক কর্নারে শুধু ফলের গাছ, বাকি সবটাই যেন ফুলের গাছে ভরপুর। নয়নতারা, বেশ কয়েক রঙের গোলাপের গাছ, পর্তুলিকা গাছ, তবে বিকাল বেলাতে ফুল নেই। কাঠগোলাপের গাছ, জিনিয়া, অপরাজিতা, রঙ্গন থেকে শুরু করে কত কত ফুলের গাছ, যার অধিকাংশ গাছ বা ফুলের নাম না জানাই মেঘের। মেঘ নিজেই প্রশ্ন করলো, এত গাছ কি আনলো? তানভীর ভাইয়া তো জীবনেও ছাড়ে গাছ আনে না, তাহলে কি আবির ভাই? সহসা মেঘের চোখ মুখে উজ্জ্বলতা ফুটে উঠল। ছাদ ভর্তি এত গাছগাছালি দেখে মেঘের ভীষণ ভালো লাগছে। সবটা ছাদ ঘুরে দেখলো, সারাদিন বৃষ্টি থাকায় পানি দেওয়ার প্রয়োজন হয়নি। 20-30টা ছবিও তুলে ফেলেছে গাছের সাথে। ততক্ষণে সূর্য ডুবতে শুরু করেছে। গোধূলি আলোতে ফুলের মুগ্ধতা দেখে মেঘ লোভ সামলাতে না পেরে একটা গোলাপ ফুল ছিঁড়ে নিয়েছে। এতদিন পর নিজের বাড়ির ছাদে এত ফুল গাছ, তার ফুলের সমাহার দেখে আবেশিত হয়ে পড়েছে মেঘ।
এদিকে আবির করিডোর দিয়ে নিজের রুমের দিকে আসছিল। আবির মেঘকে দেখে ঠায় দাঁড়িয়ে পড়লো সেদিকে। এদিকে মেঘ আপন মনে ফুলের গন্ধ শুকছে আর হাঁটছে। আশেপাশে বা সামনে কেউ আছে কিনা তাতে তার কোনো মনোযোগ নেই। হঠাৎ আবিরের প্রশস্ত বুকের সাথে ধাক্কা খেলো মেঘ। নিজেকে সামলানোর আগে আবির মেঘের বাহু চেপে ধরে সহসা স্বাভাবিক হয়ে মুখ তুলে চায় মেঘ। আবির ভাইয়ের তপ্ত দৃষ্টি দেখে মাথা নুইয়ে ফেলে পুনরায়। আবির বাহু চেপে ধরে দ্বিগুণ ভারী কণ্ঠে ধমকে উঠে, ফুল ছেড়েছিস কেন? মেঘ ঢুক গিলে মৃদু কণ্ঠে বলল, সরি। আবির পুরো কণ্ঠে শুধালো, সরিটা আমায় না বলে গাছকে বলিস? মেঘ নিজের ঠোঁট কামড়ে ধরে আবির ভাইয়ের ধমকে ভিজে আসে নেত্রদয়। আবির মেঘের বাহু ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে মেঘ চলে যেতে নেয়। আবির পুনরায় নিরেট কণ্ঠে বলে উঠল, শোন। মেঘ ওইখানে ঠায় দাঁড়িয়ে পড়েছে, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, জি। আবির এবার কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, সময় পেলে গাছগুলোর একটু যত্ন নিস, এগুলো তোরই। মেঘ এবার বিষমকর দৃষ্টিতে তাকিয়ে আবিরের দিকে। নিষ্পলক তার দৃষ্টি, চোখে টলমল করছে। পূর্বের জমা পানি অধর সরে আছে কিছুটা দূরে। কয়েক মুহূর্ত পর উত্তেজিত কণ্ঠে শুধালো, আমার? আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে জবাব দিল, হ্যাঁ। তোর নাকি ফুলের গাছ অনেক পছন্দ, তাই এনে দিলাম। এখন যত্ন নেওয়ার দায়িত্ব তোর। আর হ্যাঁ, গাছের যত্ন নিতে গিয়ে দুনিয়া ভুলে যাসনি যেন। মেঘ বশীভূত চোখে চেয়ে আবির ভাইয়ের দিকে। আবিরও এবার সরাসরি চোখে রাখে মেঘের চোখে মুখে। দুফোঁটা অশ্রুর দাগ হয়ে গেছে, সম্পূর্ণ গাল টকটকে লাল হয়ে আছে। গালের মাঝে একটি গাঢ় কালো রঙের তিল জ্বলজ্বল করছে। আবিরের দুর্বোধ্য দৃষ্টি দেখে নিজের দৃষ্টি সংযুক্ত করলো মেঘ। কোমল কণ্ঠে বলল, থ্যাংক ইউ আবির ভাই। আবির কিছু বলার আগেই পুনরায় মেঘ প্রশ্ন করলো, আজ এত তাড়াতাড়ি চলে আসলেন যে? আবির উত্তর দিল, একটু পর আবার বের হব। অষ্টাদশী পল্লব ঝাপটে আবির ভাইয়ের দিকে চেয়ে প্রশ্ন করলেন, কফি খাবেন আবির ভাই? আবির খড়খড়ে কণ্ঠে শোধালো, গত রাতে কি বলেছি তোকে মনে নেই? মেঘ মাথা নিচু করে কণ্ঠ খাদে নিয়ে বলল, অন্য কাউকে বলি করে দিতে। আবির কণ্ঠ তিন গুণ ভারী করে জবাব দিল, লাগবে না, তুই রুমে যা। মেঘ আর কথা বাড়ালো না, চুপচাপ রুমে চলে গেল। রুমে শুয়ে শুয়ে বিকালে তোলা ছবিগুলো দেখছিল মেঘ। সেখান থেকে কয়েকটা ছবি আপলোড দিল ফেসবুকে, স্পেশাল গিফট, সাথে কয়েকটা লাভ ইমোজি দিল ক্যাপশনে। সন্ধ্যার পর মেঘ পড়তে বসেছে। কিছুক্ষণ পরই ফোনে কল বেজে উঠল। বর্ণা কল দিচ্ছে। তৎক্ষণাৎ রিসিভ করলো মেঘ। বর্ণা, আসসালামু আলাইকুম। মেঘ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? বর্ণা, আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ অনেক ভালো। বর্ণা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, এই তোকে এত কাজ কে দিল রে? মেঘ সশব্দে হেসে বলল, আবির ভাই। কি? আবির ভাই? আবির ভাইয়া? আটকে উঠে বন্যা। মেঘ পুনরায় বলে উঠে, হ্যাঁ। কবে আনছে জানি না, কিছুদিন যাবৎ মিমের রুমে কাজ চলছে, ছাদেও কাজ চলেছিল, তাই আমি তেমন বের হইনি রুম থেকে, আর ছাদেও যাইনি অনেকদিন যাবৎ। আজ হঠাৎ ছাদে গিয়ে দেখি ছাদ ভর্তি গাছ। ছাদের পরিবেশটাই পুরোই চেঞ্জ। আসার সময় আবির ভাই বলছে এগুলো নাকি আমার। বন্যা উদ্বেগ ভঙ্গিতে বলল, বাহ, তোর শখ তো তাহলে পূরণ হয়ে গেল। তুই তো খুব চাইতি তোর ছাদ ভরা গাছ হোক, যেদিকে তাকাবি শুধু গাছ আর গাছ থাকবে। দেখলি তো আল্লাহ তোর সব ইচ্ছেই পূরণ করেছেন। মেয়ে খুশি মনে বলল, তুই সময় করে আসিস বাসায়, ছাদে নিয়ে যাবো নে। আর হ্যাঁ, সকালবেলা আসিস। ঠিক আছে, বন্যা উত্তর দিল। তারপর দুই বান্ধবী বেশ কিছুক্ষণ পড়াশোনা নিয়ে কথা বলে রেখে দিল। রবিবার থেকে ব্যস্ততায় কাটছে সকলের সময়। বর্ষাকাল থাকায় হুটহাট বৃষ্টি নেমে আসে। বৃষ্টি না থাকলে বাইকে অফিসে যায় আবির, বৃষ্টি থাকলে গাড়িতে যায়। মেঘও কোচিং টিউশন নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। আবির ভাইয়ের সাথে তার টুকটাক দেখা হয়, হয়তো খাবার টেবিলে, নয়তো সিঁড়িতে অথবা করিডোরে। আজ বৃহস্পতিবার।
আবির সন্ধ্যার পর সোফায় বসে আছে, হাতে ফোন আর সামনে কফির কাপ নিয়ে। মেঘ তখনও বই নিয়ে রুমে থেকে বের হয়েছে। কিছুক্ষণ পরে জান্নাত আপু আসবে। মেঘ করিডোর থেকে সিঁড়ির কাছে আসতে আসতে নিচে একবার তাকায়, চোখ পড়ে সোফায় বসা আবির ভাইয়ের দিকে। এক হাতে কফি নিয়ে কফি খাচ্ছে, অন্য হাতে মোবাইলের দিকে তাকিয়ে আছে। মোবাইলের হোম পেজে সাদা কালো রঙের একটা ছবি। মেঘ গভীর দৃষ্টিতে দেখার চেষ্টা করলো, কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। মেঘ দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামতে নেয় যাতে করে ছবিটা দেখতে পারে, কিন্তু মেঘের নুপুরের শব্দে আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মোবাইলটি পকেটে রেখে দেয়। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে আবির ভাইয়ের দিকে চেয়ে চেয়ে নিচে নামছে আর মনে মনে বলছে, কে এই মেয়ে যার ছবি আবির ভাইয়ের ফোনের ওয়ালপেপারে রেখেছে? আমাকে দেখতেই হবে এই মেয়েকে। আবির কফি শেষ করে দীর্ঘ পায়ে বেরিয়ে যায় বাসা থেকে। মেঘ কিছুক্ষণ সিঁড়ির নিচে দাঁড়িয়ে পুনরায় পড়ার রুমের দিকে চলে যায়। 10-15 মিনিটের মধ্যে জান্নাত আপু পড়াতে আসেন। আজ একটু বেশি সময় নিয়ে পড়িয়েছেন আপু। মোটামুটি 8:30 এর কাছাকাছি বেজে গেছে। ড্রয়িং রুমে কেউ নেই। জান্নাত পড়ানো শেষ হয়ে বের হতে যাবে। মেঘও তখন পিছে পিছে পড়ার রুম থেকে বের হয়ে দরজা লাগানোর জন্য। দরজার কাছাকাছি যেতেই আবির বাহির থেকে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে। মুখোমুখি দেখা যায় আবির আর জান্নাতের। জান্নাত সহসা হাস্যোজ্জ্বল মুখে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আবিরও হাসি মুখে উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? মেঘ পড়ার রুমে কিছুটা সামনে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে আর বিড়বিড় করে বলছেন, আবির ভাই জান্নাত আপুকে চিনেন? কিন্তু কিভাবে? তাহলে কি আবির ভাইয়ের ফোনের সেই ছবিটি জান্নাত আপুরে